হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয় ডিজিটাল একাডেমি। আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 2 এর যে লাস্ট পার্টটি রয়েছে সেটা আমরা কমপ্লিট করব। এখানে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানি রুল এক্সপ্যান্ডস। আচ্ছা, এবার আমরা জানবো যে কোম্পানির রুলটা কিভাবে আরও ছড়িয়ে পড়ছে। তাহলে নিশ্চয়ই আগের পার্টে আমরা আলোচনা করেছি যে কোম্পানি তাদের রুলটা কিভাবে প্রতিষ্ঠা করেছে, তাই না? এবং এইটা জানতে গেলে আমাদের পার্ট 1-এর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। If we analyze the process of annexation of India states by the East India Company from 1757 to 1857, certain key aspects emerge. আচ্ছা, আমরা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই যে ইন্ডিয়ার যে স্টেটগুলো রয়েছে যেগুলোকে তারা কিভাবে দখল করেছে সেই প্রসেসটাকে যদি আমরা অ্যানালাইজ করি, কত সালের মধ্যে প্রায় 100 বছরে তারা 100 বছরের মধ্যে ভারতের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেগুলোকে তারা যখন দখল করেছে, সেই দখলের বিভিন্ন প্রসেস রয়েছে। তারা কিন্তু সরাসরি ওই যুদ্ধ করতে কিন্তু ইন্টারেস্টেড ছিলেন না। তারা ছলে আর কৌশলে আমাদের এই ইন্ডিয়ার স্টেটগুলো দখল করেছে, সেগুলো আমরা একটু পরেই জানবো। যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ, দ্য ব্যাটেল অফ পলাশি। এটা হয়েছিল 1757-এ। এরপরে দ্য ব্যাটেল অফ বক্সার, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ হয়েছিল কোম্পানির সাথে ইন্ডিয়ার স্টেটের, যেখানে কোম্পানি তার রুলটাকে আরও দৃঢ়ভাবে এখানে প্রতিষ্ঠা করতে পেরেছিল। ঠিক আছে, দ্য কোম্পানি রিয়ালি লঞ্চড আ ডাইরেক্ট মিলিটারি অ্যাটাক অন অ্যান আননোন টেরিটরি। মানে রেয়ারলি, খুব কমই ডাইরেক্ট তোমার অ্যাটাক করতো কোনো একটা জায়গাতে, মানে কোনো একটা টেরিটরি দখল করার জন্য খুব কমই তারা কিন্তু সেনাবাহিনী নিয়ে তারা আক্রমণ করেছে। ইনস্টিড ওর পরিবর্তে ওরা কি ইউজ করেছে, ইউজড আ ভ্যারাইটি অফ পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক মেথডস টু এক্সটেন্ড ইটস ইনফ্লুয়েন্স বিফোর অ্যানেক্সিং অ্যান ইন্ডিয়ান কিংডম। বলছে যে এই পদ্ধতির পরিবর্তে, মানে যুদ্ধের পরিবর্তে, তারা পলিটিক্যাল বুদ্ধি কাজে লাগিয়েছে, ইকোনমিক বুদ্ধি কাজে লাগিয়েছে এবং ডিপ্লোম্যাটিক মেথড নিয়েছে। মানে যখন পলিটিক্স আর ইকোনমিক্সকে বেস করে যখন একটা জায়গাকে দখল করা যাচ্ছে না, তখন তারা ডিপ্লোম্যাটিক মেথডস অ্যাপ্লাই করেছে। আমরা একটু পরেই জানবো একটা তোমার তাদের পলিসি ছিল যে দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। হ্যাঁ, এইটা কিন্তু তাদের একটা ডিপ্লোম্যাটিক মেথড। ঠিক আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু একটা পলিটিক্যাল মেথডও, এটা ইন্টারকানেক্টেড রয়েছে। যাই হোক, তো এইভাবে তারা পলিটিক্যালি বা ইকোনমিক্যালি বা ডিপ্লোম্যাটিক্যালি এই ইন্ডিয়ার স্টেটগুলোকে দখল করতে তারা বেশি আগ্রহী ছিল। আফটার দ্য ব্যাটেল অফ বক্সার 1764, দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড রেসিডেন্ট ইন ইন্ডিয়ান স্টেট। এইবার ওরা কি শুরু করলো, যে বক্সারের যুদ্ধ হয়ে যাওয়ার পর কোম্পানি ইন্ডিয়ান যে স্টেটগুলোতে আছে ওদের রেসিডেন্ট নিয়ে আসা শুরু করলো। এবং রেসিডেন্টের কী কাজ ছিল, ওরা কি করতো, ওরা অ্যাজ আ কমার্শিয়াল এজেন্ট এবং পলিটিক্যাল এজেন্ট হিসেবে আসতো এবং তাদের কাজ কী ছিল, দেয়ার জব ওয়াজ টু সার্ভ অ্যান্ড ফার্দার দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। তারা এই কোম্পানির হয়ে কাজ করতো এবং এই কোম্পানির অগ্রগতি কীভাবে হয় সেটার কথা ভাবতো। থ্রু দ্য রেসিডেন্টস, দ্য কোম্পানি অফিসিয়ালস বিগান ইন্টারফেয়ারিং ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ান স্টেটস। আচ্ছা, এইবার এই রেসিডেন্টরা আরও কি করতে শুরু করলো, যে ইন্ডিয়ান স্টেটের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, ভিতরকার ব্যাপারে কিন্তু তারা ইন্টারফেয়ার করা শুরু করলো। কি শুরু করলো না, দে ট্রাইড টু ডিসাইড হু ওয়াজ টু বি দ্য সাকসেসর টু দ্য থ্রোন। এরপরের রাজা কে হবে, হু ওয়াজ টু বি অ্যাপয়েন্টেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, কাকে এই বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে। সামটাইমস দ্য কোম্পানি ফোর্সড দ্য স্টেটস ইন্টু আ সাবসিডিয়ারি অ্যালায়েন্স। আচ্ছা, এবং মাঝে মাঝে কোম্পানি বিভিন্ন স্টেটকে তোমার একটা নীতি নিতে কি করতো, ফোর্স করতো। এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সে কি বলা হচ্ছে, এটা এমন একটা নীতি বা পলিসি যেখানে ইন্ডিয়ান রুলার্স ওয়্যার নট অ্যালাউড টু হ্যাভ দেয়ার ইন্ডিপেন্ডেন্ট আর্মড ফোর্স। এই যে বিভিন্ন স্টেটে যে রুলাররা রয়েছে তাদের নিজস্ব কিন্তু সেনাবাহিনী থাকার কিন্তু অধিকার ছিল না। দে আর নট অ্যালাউড, তাদের অধিকার ছিল না। দে ওয়্যার টু বি প্রোটেক্টেড বাই দ্য কোম্পানি। হ্যাঁ, তবে তাদের সুরক্ষা কে দেবে, কোম্পানি, এটা কিন্তু নিশ্চিত ছিল। বাট তবে এর মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল, দে হ্যাভ টু পে
for the subsidiary forces that the company was supposed to maintain for the purpose of this protection, এবং তাদের মানে রাজাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কোম্পানিকে একটা তোমার অ্যামাউন্ট পে করতে হবে। ইফ দ্য ইন্ডিয়ান রুলার ফেল টু মেক দ্য পেমেন্ট, যদি সেই রুলার পেমেন্টটা করতে ব্যর্থ হয় তাহলে তার পেনাল্টি কী ছিল, যে দেন দ্য পার্ট অফ দ্য টেরিটরি ওয়াজ টেকেন অ্যাওয়ে, তাহলে দ্য টেরিটরি পার্টটা তারা নিয়ে নেবে। ফর এক্সাম্পল এরকম হয়েও ছিল হোয়েন রিচার্ড ওয়েলেসলি ওয়াজ গভর্নর জেনারেল, যখন রিচার্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল ছিলেন, দ্য নবাব অফ আওয়াধ ওয়াজ ফোর্স to give over half of his territory to the company in 1801, as he failed to pay for the subsidiary forces. Hyderabad was also forced to cede territories on similar ground. আচ্ছা, এই যে আমরা এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে জানতে পারলাম যে আওয়াধের নবাব এবং এই যে হায়দ্রাবাদ তারা সেই অ্যামাউন্টটা তারা পে করতে পারেনি, সেই জন্য তাদের টেরিটরি কিন্তু দখল করে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার আসবো একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিকে, টিপু সুলতান দ্য টাইগার অফ মাইসোর। এই যে এখানে তাকে কেন মাইসোরের টাইগার বলা হচ্ছে সেই লেজেন্ড স্টোরিটা আমরা একটু পরে জানবো। আগে টিপু সুলতান কে ছিলেন সেটা জেনে নিই। The company resorted to direct military confrontation when it saw a threat to its political economic interest. This can be illustrated with the case of southern Indian state of Mysore. আচ্ছা, কোম্পানি সচরাচর তো যুদ্ধ করতেন না, কিন্তু যখন তারা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল একটা থ্রেট ফিল করতো তখনই কিন্তু তারা সরাসরি যুদ্ধেও করতে বাধ্য হতো। অ্যান্ড দিস ক্যান বি ইলাস্ট্রেটেড উইথ দ্য কেস অফ সাউদার্ন ইন্ডিয়ান স্টেট অফ মাইসোর, এবং এই ঘটনাটা মাইসোরে কিন্তু হয়েছিল। Mysore had grown into strength under the leadership of powerful rulers like Haidar Ali and his famous son Tipu Sultan. আচ্ছা, এই যে মাইসোর যে দক্ষিণ ভারতের জায়গাটি ছিল সেটি হায়দার আলী, টিপু সুলতানের মতো শক্তিশালী রাজাদের দ্বারা তোমার নিয়ন্ত্রিত হতো। এবার এই মাইসোর কন্ট্রোল করতো মালাবার উপদ্বীপটা, এবং এই মালাবার দ্বীপ থেকে কিন্তু খুব প্রফিটেবল ট্রেড করতে পারতো কোম্পানি। এখান থেকে কোম্পানি কি পারচেস করতো, পেপার এবং কার্ডামাম। কার্ডামাম মানে হচ্ছে এলাচ। ইন 1785 টিপু সুলতান স্টপ দ্য এক্সপোর্ট অফ স্যান্ডেলউড, পেপার অ্যান্ড কার্ডামাম থ্রু দ্য পোর্টস অফ হিজ কিংডম। এইবার এই যে টিপু সুলতান সে তার রাজ্যের যে বন্দরগুলো আছে সেখান থেকে এই তোমার চন্দন কাঠ, তারপরে পেপার, তারপরে এলাচ, এগুলোর এক্সপোর্ট তাই বন্ধ করে দিল। অ্যান্ড ডিসঅ্যালাউড লোকাল মার্চেন্টস ফ্রম ট্রেডিং উইথ দ্য কোম্পানি, এবং কোম্পানির সাথে ট্রেড করার অনুমতিটাও তিনি কিন্তু ক্যান্সেল করে দিলেন। হি অলসো এস্টাবলিশ আ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া অ্যান্ড মডার্নাইজ হিজ আর্মস উইথ দেয়ার হেল্প। এবার সে কী করলো, সে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, ফ্রেঞ্চদের সাথে ভালো সম্পর্ক করে তাদের হেল্পে সে তার নিজের আর্মিকে স্ট্রং করতে শুরু করলো। এইবার কি বলছে, দ্য ব্রিটিশ ওয়ার ফিউরিয়াস, এটা দেখে তো ব্রিটিশরা খেপে গেল। they saw Hyder and Tipu as ambitious, arrogant and dangerous. এই যে ব্রিটিশ কোম্পানি হায়দার আর টিপু সুলতানকে কোন চোখে দেখতো জানো? দেখতো যে তারা ভীষণ অ্যাম্বিশিয়াস, তারা ভীষণ একগুয়ে, অ্যারোগেন্ট এবং ভীষণ ডেঞ্জারাস রুলার হু হ্যাড টু বি কন্ট্রোল অ্যান্ড ক্রাশ। এদের দুজনকেই কন্ট্রোল করে এদেরকে শেষ করে দিতে হবে, তাই এদের সাথে কোম্পানি 4খানা যুদ্ধ করলো। এখানে দেখো সালটা মেনশন করে দিয়েছে। অনলি ইন দ্য লাস্ট দ্য ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তনম ডিড দ্য কোম্পানি আলটিমেটলি উইন আ ভিক্টরি। চারটে যুদ্ধ করার পর লাস্টের যে যুদ্ধটা হলো 1799-এ দ্য ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তনমে, সেখানে কোম্পানি জিতলো এবং টিপু সুলতান ওয়াজ কিল্ড ডিফেন্ডিং হিজ ক্যাপিটাল শ্রীরঙ্গপত্তনম। টিপু সুলতান মারা গেছিলেন, তাকে মেরে ফেলা হয়েছিল। এই যে যুদ্ধটার নাম যে দ্য ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তনম দিয়েছে, শ্রীরঙ্গপত্তনম হচ্ছে তার ক্যাপিটাল। আর মাইসোর ওয়াজ প্লেসড আন্ডার দ্য ফর্মার রুলিং ডিনাস্টি অফ ওয়াদেয়ার অ্যান্ড সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইম্পোজড অন দ্য স্টেট, এবং তারপরে এখানে সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এইবার আমি একটু আগে বলেছিলাম যে একটা গল্প আমরা বলবো, যে এখানে আমাদের পয়েন্টের নাম দেওয়া হচ্ছে যে
টাইগার অফ মাইসোর, টিপু সুলতান ওয়াজ দ্য টাইগার অফ মাইসোর। কেন বলছে এই গল্পটা পড়লে আমরা জানবো। কিংস আর অফেন সারাউন্ডেড বাই লেজেন্ডস অ্যান্ড দেয়ার পাওয়ার্স গ্লোরিফাইড থ্রু ফোকলোর, মানে লোকগল্প লোককথা মধ্যে দিয়ে কিংবদন্তির মধ্যে দিয়ে এই রাজারা আমাদের কাছে অমর হয়ে থাকে। হিয়ার ইজ আ লেজেন্ড অ্যাবাউট টিপু সুলতান হু বিকেম দ্য রুলার অফ মাইসোর 1782। আর এইরকম একটা গল্প আমরা টিপু সুলতানের ব্যাপারে জেনে নেব, যে মাইসোরের রাজা হয়েছিলেন 1782-তে। অ্যান্ড ইট ইজ সেইড দ্যাট ওয়ান্স হি ওয়েন্ট হান্টিং ইন দ্য ফরেস্ট উইথ আ ফ্রেঞ্চ ফ্রেন্ড। তার যে ফ্রেঞ্চ মানে হচ্ছে যারা ফ্রান্সে থাকে, ফ্রান্সের অধিবাসীদের ফ্রেঞ্চ বলে, তো এরকম একটা ফ্রেঞ্চ বন্ধুর সাথে সে জঙ্গলে গেছিল শিকার করতে। অ্যান্ড দেয়ার হি কেম ফেস টু ফেস উইথ আ টাইগার। এবার একটা বাঘের সামনাসামনি পড়ে যায়, কিন্তু সেই মুহূর্তে তার বন্দুকটা কিন্তু কাজ করছিল না, এমনকি হিজ ড্যাগার ফেল টু দ্য গ্রাউন্ড, তার ছোড়াটাও মাটিতে পড়ে যায়। কিন্তু রাজা বা টিপু সুলতান তিনি কিন্তু পিছিয়ে যাননি। হি ব্যাটেল উইথ দ্য টাইগার আনআর্মড, মানে নিরস্ত্র অবস্থাতেই কিন্তু তিনি যুদ্ধ করেছেন, যতক্ষণ না পর্যন্ত তিনি তার ড্যাগারটা হাতে তুলে নিয়েছেন, ছোড়াটা হাতে তুলে নিতে পেরেছেন। এবং ফাইনালি হি ওয়াজ অ্যাবল টু কিল দ্য টাইগার ইন দ্য ব্যাটেল, অ্যান্ড আফটার দেন he came to be known the tiger of Mysore, and he had the image of tiger on his flag, ঠিক আছে। আর এই কারণে কিন্তু তার যে পতাকা ছিল তাতে একটা পশুর ছবি থাকতো, সেটা কি টাইগারের। এবার দেখো এখানে একটা ছবি আছে টিপুস টয় টাইগার। এখানে এই ছবিটাতে দেখতে পাচ্ছ একটা বাঘ একটা তোমার যে কোম্পানির যে সোলজার রয়েছে তাকে কি করছে, খেয়ে নিচ্ছে। এটা তিনি বানিয়েছিলেন এবং এটা এখন কোথায় আছে বলো তো, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনে সেটা ওখানে এখন রয়েছে, ঠিক আছে। এরপর দেখো টিপু সুলতানের সাথে যুদ্ধ তো হলো, এরপরে আসছে মারাঠাদের কথা। এইভাবে তোমার কোম্পানিজরা এক একটা জায়গা দখল করে নিচ্ছে। ফ্রম লেট 18th সেঞ্চুরি শেষের দিকে দ্য কোম্পানি অলসো শাউট টু কার্ভ অ্যান্ড ইভেনচুয়ালি ডিস্ট্রয় মারাঠা পাওয়ার। এবার মারাঠাদের পেছনে কিন্তু তোমার কোম্পানি লেগেছিল। উইথ দেয়ার ডিফিট ইন দ্য থার্ড ব্যাটেল পানিপথ ইন 1761 দ্য মারাঠাস ড্রিম রুলিং ফ্রম দিল্লি ওয়াজ স্যাটার্ড। এইবার 1761-এ পানিপথের তৃতীয় যুদ্ধে হেরে যাওয়ার পর দিল্লিতে যে তারা রুল করবে, তারা শাসন করবে, সেই স্বপ্ন তাদের চিরতরে শেষ হয়ে যায়। দে ডিভাইডেড ইন্টু মেনি স্টেট আন্ডার ডিফারেন্ট চিফস belonging to dynasties such as Scindia, Holkar, Gaikar, Bhosle, and these chiefs were held together in a confederacy under a Peshwa, ঠিক আছে। এবার তারা ছোট ছোট স্টেটে ভেঙে গেল এবং সেখানে নামগুলো দিয়ে দিয়েছে সিন্ধিয়া, হোলকার, গায়কর, ভোসলে। এবং এদের যে চিফরা ছিল, যে রাজারা ছিল, শাসকরা ছিল, তারা একজনের আন্ডারে থাকতেন, তার নাম হচ্ছে পেশোয়া। এবং পেশোয়া কী করতেন, মিলিটারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো ছিল যেটা তিনি পুনে থেকে কন্ট্রোল করতেন। মাহাজি, সিন্ধিয়া, নানা ফড়নবিশ ওয়ার টু ফেমাস মারাঠি সোলজার্স অ্যান্ড স্টেটমেন্ট অফ লেট 18th century were subdued in a series of war. In the first war that ended in 1782 with the Treaty of Solbay, and there was no clear ভিক্টর। এবার মারাঠাদেরকে তোমার দমন করার জন্য অনেক লড়াই করা হলো। এবার তো প্রথম যুদ্ধে কে জিতেছে সেটা পরিষ্কার হয়নি। দ্বিতীয় যুদ্ধে দ্য সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারে কি হলো, ফট অন ডিফারেন্ট fronts, resulting the British gaining Odisha and territories north of Yamuna River, including Agra and দিল্লি। এবার দেখো আস্তে আস্তে ব্রিটিশরা কিন্তু বেশ কিছু জায়গা দখল করে ফেলতে শুরু করলো, যেমন নর্থ অফ দ্য যমুনা রিভার, যমুনা নদীর উত্তর দিকটা। তারপরে ওখানে কি কি ছিল, ইনক্লুডিং আগ্রা এবং দিল্লিও কিন্তু ছিল। আর লাস্টে এই মারাঠারা একদম শেষ হয়ে গেল কখন না, থার্ড অ্যাংলো মারাঠা যুদ্ধ, যেটা হয়েছিল 1870-তে 1819 পর্যন্ত। এইখানে কি হয়েছিল, পেশোয়াকে তো তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং কানপুরের কাছে যে বিথুর বলে একটা জায়গা আছে তাকে সেখানে পেনশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্য কোম্পানি নাও হ্যাড টু কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য টেরিটরি সাউথ অফ বিন্দাস। এবার বিন্দার যে দক্ষিণ দিকটা রয়েছে বিন্ধ্য পর্বতের, সেখানে কিন্তু কোম্পানি একদম নিজের কন্ট্রোল করে নিতে
পারলো। এরপরে দেখো কি বলছে, দ্য ক্লেম অফ প্যারামাউন্সি। এই যে এক এক করে প্রত্যেকটা জায়গা তোমার ইংরেজরা দখল করার পর এই যে প্যারামাউন্সির কথা বলছে, তারা নিজেরা নিজেদেরকে সুপ্রিম বলে এবার ঘোষণা করছে, তারাই সর্বোচ্চ। এখানে যে রাজারা আছে সবাই আস্তে আস্তে তাদের আন্ডারে চলে আসছে, তাদের কথা শুনে এবার এই ইন্ডিয়ার রাজাদেরকে, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের যে রাজারা রয়েছেন তাদের চলতে হবে, সেটাই এখানে কিন্তু বলে দিয়েছে। দেখা যাক তাহলে কি বলছে, যে ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ দ্যাট দ্য আর্লি 19th সেঞ্চুরির আগেই দ্য কোম্পানি পারসুইড অ্যান অ্যাগ্রেসিভ পলিসি অফ টেরিটরি এক্সপেনশন। এই যে জায়গা দখলের জন্য বা জায়গার দখল করার জন্য তারা কীরকম নীতি গ্রহণ করেছিল, অ্যাগ্রেসিভ পলিসি নিয়েছিল। আন্ডার লর্ড হেস্টিংস আর নিউ পলিসি অফ প্যারামাউন্সি ওয়াজ ইনিশিয়েটেড, এবং লর্ড হেস্টিংয়ের সময় একটা নতুন পলিসি নেওয়া হলো, সেই পলিসির কথা বলছে কি প্যারামাউন্সি। নাও দ্য কোম্পানি ক্লেম দ্যাট দ্য অথরিটি ওয়াজ প্যারামাউন্ট অর সুপ্রিম, তারাই সর্বোচ্চ। হেন্স ইটস পাওয়ার ওয়াজ গ্রেটার দ্যান দ্যাট অফ ইন্ডিয়ান স্টেট, এবং ইন্ডিয়ান যে স্টেট রয়েছে তাদের থেকেও তাদের ক্ষমতা গ্রেটার দ্যান মানে অনেক বেশি বা তাদের তুলনায় বেশি। ইন অর্ডার টু প্রোটেক্ট ইটস ইন্টারেস্ট ইট ওয়াজ জাস্টিফাইড ইন অ্যানেক্সিং অর থ্রেটিং টু অ্যানেক্স এনি ইন্ডিয়ান কিংডম, এবং এটাই বোঝাতে চাইছে যে এবার তাদের কিন্তু সেই সুপ্রিম পাওয়ারটা রয়েছে যে তারা কোনো একটা জায়গা নিজেদের ইচ্ছা মতো দখল করতে পারে বা তারা কিন্তু থ্রেটও করতে পারে। দিস ভিউ কন্টিনিউ টু গাইড লেড ব্রিটিশ পলিসিজ অ্যাজ ওয়েল, এবং এইটাই কিন্তু পরবর্তীকালে যে ব্রিটিশ পলিসিগুলো এসেছিলো সেগুলো গাইড করেছিল। অ্যান্ড দিস প্রসেস হাউএভার ডিড নট গো আনচ্যালেঞ্জড, এইটা কিন্তু ব্রিটিশরা মানে ঘোষণা করলো বলেই হয়ে গেল সেটা কিন্তু হয়নি, এটা কিন্তু আনচ্যালেঞ্জড হয়নি, চ্যালেঞ্জড করা হয়েছিল বিভিন্ন স্টেট থেকে। বলছে যে ব্রিটিশ ট্রাই টু অ্যানেক্স দ্য স্মল স্টেট অফ কিটোর। রানী চেনাম্মা took to arm and led an anti-British resistance movement. She was arrested in 1824 and prisoned 1829. আচ্ছা, এই রানী চেনাম্মা তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের লড়াই করেছিলেন ব্রিটিশদের সাথে, এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন 1824 সালে। তাকে তিনি মারা যান 1829 সালে। তবে রায়না নামে একজন গরিব চৌকিদার ছিল, সাঙ্গলিতে থাকতো সেই কিটোরেই, সে কিন্তু এই প্রতিরোধটাকে বা প্রতিবাদটাকে ক্যারি অন করে নিয়ে গেছিল, এবং সেখানকার সাধারণ মানুষের সাপোর্টে সেই ব্রিটিশ ক্যাম্প তাদের অনেক রেকর্ডস কিন্তু নষ্ট করে দিতে পেরেছিল, এবং তাকে যখন ধরা হয় তাকে কিন্তু হত্যা করা হয় 1830 সালে। আর এইরকম অনেক ধরনের প্রতিরোধের গল্প কিন্তু আমরা এই বইতেই পরে পড়ব। এরপরে দেখো কি বলছে, ইন দ্য লেট 1830s দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম ওরিড অ্যাবাউট রাশিয়ার ব্যাপারে ওরা চিন্তিত হয়ে পড়লো। দেখো তাহলে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে সমগ্র জায়গাকে তারা রুল করেছে, সহজে কিন্তু তারা পায়নি, তারা ভেতরে লড়াই করছে, তারা আবার বাইরেও লড়াই করছে। রাশিয়াকে নিয়ে এবার তারা ভীত হয়ে গেল। কেন? কারণ এই যে এশিয়া, এবার তারা দেখলো যে রাশিয়া মাইট এক্সপ্যান্ড অ্যাক্রস এশিয়া অ্যান্ড এন্টার ইন্ডিয়া ফ্রম নর্থ ওয়েস্ট। এবার ড্রিভেন দিস ফিয়ার দ্য ব্রিটিশ নাও ওয়ান্টেড টু সিকিউর দেয়ার কন্ট্রোল ওভার দ্য নর্থ ইস্ট। এবার রাশিয়া তোমার কি ওরা মনে করছে যে এই এশিয়া হয়তো ওরা ওরা ওদের দখলে নিতে চাইবে, তো ওরা আবার ইন্ডিয়াতেও নর্থ ওয়েস্ট দিয়ে ঢুকে পড়বে, আর এই ভয় থেকে ওরা নিজেদের কন্ট্রোলটাকে এবার সিকিউর করতে চাইলো নর্থ ওয়েস্টে। এরপর ওরা কি করলো, সিন্ধ দখল করলো, পাঞ্জাবও দখল করলো। প্রথমে তো আফগানিস্তানের সাথে একটা দীর্ঘ লড়াই করলো বিটুইন 1838 টু 1842, আর তোমার সিন্ধ দখল করে নিল 1843-তে। তবে পাঞ্জাব তারা সহজে দখল করতে পারেনি যতদিন মহারাজ রঞ্জিত সিং বেঁচে ছিলেন। এরপর আফটার হিজ ডেথ ইন 1839 টু প্রলংড ওয়ার্স ওয়ার ফট, যদিও অনেক মানে দীর্ঘ যুদ্ধ হয়েছিল, তবে আলটিমেটলি 1849 মানে আফটার 10 ইয়ার্স পাঞ্জাব ওয়াজ অ্যানেক্সড। এইভাবে তারা পাঞ্জাবও কিন্তু দখল করে নিল। এইবার আমরা জেনে নেব দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। ঠিক আছে, এই তোমার সত্য বিলোপ নীতিটা কি, ল্যাপস হারিয়ে যাচ্ছে। দেখো কি বলছে, দ্য ফাইনাল ওয়েভ অফ অ্যানেক্সেশন অকার্ড আন্ডার লর্ড ডালহৌসি হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ফ্রম 1848 টু 1856। আমরা একটু পরেই জানবো যে এখানে তোমার ব্রিটিশ কোম্পানি 3টে প্রেসিডেন্সি গড়ে তুলেছিল।
তোমার কলকাতা, মাদ্রাজ, মানে চেন্নাইতে আর মুম্বাইতে বা বোম্বেতে, ঠিক আছে। এইবার এই যে এখানে গভর্নর জেনারেলদের কথা বলছে না, এই প্রেসিডেন্সিগুলোকে সামলাতে একজন গভর্নর, আর এই গভর্নরদের ওপরে সর্বোচ্চ মানে পজিশনে যারা ছিল তারা হচ্ছে গভর্নর জেনারেল, যারা এই পুরো ব্রিটিশ ভারতের প্রধান ছিল। তো এই লর্ড ডালহৌসি যখন গভর্নর জেনারেল ছিলেন তখন একটা নতুন পলিসি নিয়ে আসা হয়, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। He devised the policy that came to be known as the doctrine of lapse, and the doctrine declared কি ডিক্লেয়ার করছে যে if an Indian ruler died without a male heir, his kingdom would lapse, বিলোপ হয়ে যাবে। বলছে কোনো স্টেটের রাজা যদি যদি কোনো মেল ইয়ার বা পুরুষ উত্তরাধিকারী না থাকে তাহলে তার কিংডম কিন্তু তার মারা যাওয়ার পর বিলোপ হবে। দ্যাট ইজ বিকাম আ পার্ট অফ কোম্পানি টেরিটরি, এবং এটা কোম্পানি টেরিটরি হয়ে যাবে। তাহলে ভাবো কীরকম বুদ্ধিমত্তার প্রয়োগ, কূটনীতির প্রয়োগ। ওয়ান কিংডম আফটার অ্যানাদার ওয়াজ অ্যানেক্স সিম্পলি বাই অ্যাপ্লাইং দিস ডক্ট্রিন। আর এইভাবে কিন্তু একটার পর একটা তোমার রাজ্য তারা দখল করে নিয়েছিল এই নীতিকে কাজে লাগিয়ে। কি সাতারা, সম্বলপুর, উদয়পুর, নাগপুর অ্যান্ড ঝাঁসি, এই তোমার স্টেটগুলোর নাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর ফাইনালি 1856 ওরা নিয়েছিল আওয়াধ, কিন্তু সেখানে ওরা একটু তোমার কূটবুদ্ধি বা ডিপ্লোমেসি তৈরি করেছিল। তারা বলেছিল যে দে ওয়ান্ট টু ফ্রি দ্য পিপল ফ্রম দ্য মিসগভর্নমেন্ট অফ দ্য নবাব। তারা চেয়েছিল যে এই যে আওয়াধদের যে নবাব রয়েছে তিনি মিসগভর্নমেন্ট করছে সবাইকে, তার থেকে মানুষকে বাঁচাতে তারা এই আওয়াধটা নিয়ে নিয়েছে। এই যে হিউমিলিয়েট করছে, এই যে সমস্যা তৈরি করছে, যেটা তোমার পরবর্তীকালে গ্রেট রিভল্ট মানে একটা মহাবিদ্রোহকে ব্রোক আউট মানে ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল 1857-এ, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, এই যে এখানে তিনটে ম্যাপ দেওয়া আছে, এই যে হলুদ যে পোর্শনগুলো রয়েছে না, এইগুলো হচ্ছে তোমার ব্রিটিশ যে টেরিটরি, সেইগুলো দেখো 1797-এ কয়টুকু ছিল, তারপরে 1840-তে কতটুকু হলো, আর তারপরে 1857-এ প্রায় তোমার বেশিরভাগ ইন্ডিয়ান স্টেটগুলো তাদের আন্ডারে চলে গেল। এইবার আমরা আসবো এই যে তারা নিজেদের ইচ্ছা মতো মানে নিজেরা প্রয়োজন মতো বিভিন্ন জায়গা দখল করে নিল, এইবার তারা নতুন করে অ্যাডমিনিস্ট্রেশনটা তৈরি করলো। কি বলছে, ওয়ারেন হেস্টিংস ওয়াজ ওয়ান of them conferred power not only the Bengal but also Bombay and Madras, and ওরা কি করেছিল, এই যে বিরাট অংশটা মানে ভারতবর্ষে যে বড় বড় জায়গাগুলো বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ এগুলো দখল করেছিল, সেগুলোকে ওরা তিন ভাগে ভাগ করে দিল, যেগুলোকে নাম দেওয়া হলো প্রেসিডেন্সি। তার মানে প্রেসিডেন্সি বলতে কি বোঝায়, খুব সোজা মানে ব্রিটিশরা যে বড় বড় অঞ্চলগুলো দখল করেছিল সেগুলো নিজেদের শাসনের সুবিধার্থে তোমার আলাদা আলাদা ভাগে ভাগ করেছে, সেইটাই প্রেসিডেন্সি। তিনটে প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল, মাদ্রাজ অ্যান্ড বোম্বাই। ইচ ওয়াজ রুলড বাই গভর্নর, এবং প্রত্যেকটাকে রুল করতে কে গভর্নর, গভর্নরের ওপরে ছিলেন কিন্তু গভর্নর জেনারেল। ওকে, দ্য সুপ্রিম হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ দ্য গভর্নর জেনারেল। এই যে সুপ্রিম পাওয়ার ছিল কিন্তু গভর্নর জেনারেলের হাতে, এবং ওয়ারেন হেস্টিং দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস সেভারাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, নোটেবলি স্পিয়ার অফ জাস্টিস। এবং তিনিই প্রথম যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক এবং বিচার ব্যবস্থার মধ্যে বেশ নতুনত্ব বা সেটাকে সংস্কার করেছিলেন। এইবার দেখো এরপরে কি বলছে, যে ফ্রম 1772 a new system of justice was established। 1772 সালে নতুন বিচার ব্যবস্থা এখানে তোমার কি করা হলো, প্রতিষ্ঠিত করা হলো। কি না, এখানে একটা ক্রিমিনাল কোড মানে ফৌজদারি আদালত এবং একটা সিভিল কোড তৈরি করা হলো। এবার কি বলছে, মৌলভী অ্যান্ড হিন্দু পন্ডিতস ইন্টারপ্রিটেড ইন্ডিয়ান লজ ফর দ্য ইউরোপিয়ান ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যান্ড ওয়াজ প্রেসিডেড ওভার সিভিল কোর্ট। এবার হিন্দু এবং মুসলিম এই যে ইউরোপীয় বিচারকদের বোঝাতে মৌলভী এবং পণ্ডিতরা সাহায্য করেছিল, মানে হিন্দুদের আইন মুসলিমদের আইন বোঝানোর জন্য ইউরোপীয়দের তারা ওই মুসলিমদের মৌলভীরা, হিন্দুদের পণ্ডিতরা ওদেরকে সাহায্য করেছিল। দ্য ক্রিমিনাল কোর্ট ওভার স্টিল আন্ডার আ কাজীরা আন্ডারে ছিলেন মুফতি, বাট আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য
কালেক্টরের আন্ডারে কিন্তু তাদেরকে থাকতে হয়েছিল। এবার মুফতি কাদের বলা হয়? এ জুরিস্ট অফ দ্য মুসলিম কমিউনিটি রেসপন্সিবল ফর এক্সপাউন্ডিং দ্য ল দ্যাট দ্য কাজী উড অ্যাডমিনিস্টার। অ্যান্ড ইমপিচমেন্ট মানে কি? যা ট্রায়াল বাই দ্য হাউস অফ লর্ডস ইন ইংল্যান্ড ফর চার্জেস অফ মিসকন্ডাক্ট ব্রট এগেইনস্ট আ পারসন ইন দ্য হাউস অফ কমন্স। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে। A major problem was that the Brahman Pandits gave different interpretation of local laws based on different school of ধর্মশাস্ত্র। এবার কি হচ্ছে যে হিন্দু আইনে পণ্ডিতদের মধ্যে মতভেদ ছিল, আর সেটাকে ঠিক করতে কি করা হলো তোমার, যে ইন 1775 11 পন্ডিতস ওয়ার আস্কড টু কম্পাইল আ ডাইজেস্ট অফ হিন্দু লস। আর এবার 11 জন পণ্ডিতকে একত্র করে একসাথে করে হিন্দু আইনে একটা বই তৈরি করতে বলা হলো, এবং এনভি হ্যালেট সেটাকে ট্রান্সলেট করে দিলেন ইংলিশে। কত সালে? 1718-এ সেটা করে দিলেন। আর কি বলেছে যে আন্ডার দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 আর নিউ সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশ। 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট তৈরি করা হলো, এবং কি বলা হচ্ছে, ওয়াইল আ কোর্ট অফ অ্যাপিল সদর নিজামত আদালত অলসো সেট আপ অ্যাট কলকাতা, এবং এর সাথে সাথে সদরের নিজামত আদালতও তৈরি করা হলো কোথায়? কলকাতায়। ঠিক আছে, এবার আমরা কোম্পানির আর্মির ব্যাপারে জেনে নেব। এখানে কি বলছে যে মুঘল আর্মি এই টাইমে, মুঘলদের টাইমে যে আর্মি ছিল মেইনলি কম্পোজড বাই ক্যাভালারি। তখন অশ্বারোহীরা ছিল, ঘোড়ার ওপর উঠে তারা যুদ্ধ করতো। তারপরে কি বলছে, অ্যান ইনফ্যান্ট্রি দ্যাট ইজ পাইদাল বা ফুট সোলজার। আর কি ছিল? যে পায়ে হাঁটা যে সোলজার ছিল, পদাতিক সৈনিকরা তারা ছিল। দে ওয়ার গিভেন ট্রেনিং ইন আর্চারি অ্যান্ড দ্য ইউজ অফ শোর্ড। এবং এই যে পদাতিক সৈনিকদের তীর চালানোর ট্রেনিং দেওয়া হতো, তরোয়াল চালানোর ট্রেনিং দেওয়া হতো। ঠিক আছে, এইবার যখন তোমার কোম্পানিরা আসছে, কোম্পানিরা কিন্তু এই বিষয়গুলোকে গ্রহণ করলো না। আ চেঞ্জ অকার্ড ইন দ্য 18th century when Mughal successor state like Awadh, Banaras started recruiting peasants into their armies and training them as professional soldiers. এবার তারা কি করলো যে এবার দেখা গেল যে যে কৃষকেরা রয়েছে তাদেরকে আর্মিজে নিয়ে নেওয়া হলো, এবং তাদেরকে প্রফেশনাল সোলজারের ট্রেনিং দিতে শুরু করা হলো। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডাপ্টেড দ্য সেম মেথড। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু এই মেথডটাই তোমার নিয়েছিল। ওয়েন ইট বিগান রিক্রুট ফর ইটস ওন আর্মি অ্যান্ড কেম টু বি নোন অ্যাজ দ্য সিপাই আর্মি ফ্রম দ্য ইন্ডিয়ান ওয়ার্ড সিপাই মিনিং সোলজার। ঠিক আছে, এবং তারা এই যে আর্মিদের নাম দিয়েছিল কি? সিপাই আর্মি। তারপরে কি বলছে দেখো, as warfare technology changed from 1820 the cavalry requirement of the company's army declined. এবার সময়ের সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে তোমার এই যে ক্যাভালরি বা অশ্বারোহীদের, এরা কি এই আর্মিগুলোকে কোম্পানি কিন্তু ডিক্লাইন করে দিল, বাতিল করে দিল। দিস ইজ বিকজ ব্রিটিশ এম্পায়ার ওয়াজ ফাইটিং ইন বার্মা, আফগানিস্তান, ইজিপ্ট, ওয়ার সোলজার্স ওয়ার আর্মড উইথ মাস্কেটস অ্যান্ড ম্যাচলক্স। এইবার তাদের কীরকম সোলজারের দরকার পড়লো? যারা মাস্কেট, ম্যাচলক থাকবে তাদেরকে। দ্য সোলজার্স অফ দ্য কোম্পানিজ আর্মি হ্যাড টু কিপ pace with the changing military requirements and its infantry regiment now became more important. এবার দেখো কি বলছে, এবার তাদের কাছে এই যে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ালো। ইন দ্য আর্লি 19th century দ্য ব্রিটিশ বিগান টু ডেভেলপ আ ইউনিফর্ম মিলিটারি কালচার। আর্লি 19th centuryতে ব্রিটিশরা একটা নতুন মিলিটারি কালচার তৈরি করলো। সোলজার্স ওয়্যার ইনক্রিজিংলি সাবজেক্ট টু ইউরোপিয়ান স্টাইল ট্রেনিং। তাদের ইউরোপিয়ান স্টাইলে ট্রেনিং দেওয়া হলো। ড্রিল অ্যান্ড ডিসিপ্লিন দ্যাট রেগুলেট দেয়ার লাইফ ফার মোর দ্যান বিফোর। যেটা তাদের জীবনকে আগে থেকে অনেক বেশি কি করছে? রেগুলেট করছে। অফেন দিস ক্রিয়েট প্রবলেমস, তবে এটা কিন্তু প্রবলেম তৈরি করতে শুরু করলো। সিন্স কাস্ট অ্যান্ড কমিউনিটি ফিলিং ওয়ার ইগনোর্ড ইন বিল্ডিং আ ফোর্স অফ প্রফেশনাল সোলজার। এবার এই যে প্রফেশনাল সোলজারদের ট্রেনিং দিতে গিয়ে, তাদের জীবনযাপনকে আলাদা করতে গিয়ে, তাদের জাতি, তাদের কমিউনিটি ফিলিং, তাদের সংস্কৃতি এবার কিন্তু আহত হতে শুরু করলো। ঠিক আছে, এইটাই কিন্তু পরবর্তীকালে তোমার যে 1817 যে রিভোল্ট হয়েছিল সেটার কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, হোয়াট ডিড দ্য সিপাই ফিল?
how did they react to the changes in their lives and their identity, that is their sense of who they are. এখন তো তাদের মনের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করতে শুরু করলো না। দ্য রিভোল্ট অফ 1857 gives us a glimpse into the world of শিপই, এবং আমরা এই বিষয়ে কিন্তু চ্যাপ্টার 5-এ পড়ব। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে কি দেখলাম যে কোম্পানি এখানে ট্রেডিংয়ের জন্য এসেছিল, তাদের কোনো ইচ্ছা ছিল না যে এখানে টেরিটরি ওরা দখল করবে, অ্যানেক্স করবে, কিন্তু ওদেরকে এর ভেতরে ঢুকতেই হয়েছিল কারণ লোকাল নবাবদের সাথে ফর্টিফিকেশন নিয়ে সমস্যা হতে শুরু করলো। এবার এই ঝামেলা থেকে তারা পলিটিক্যাল ব্যাপারগুলোতে ঢুকতে শুরু করলো এবং সেখান থেকে ওরা আস্তে আস্তে দেখলো যে পাপেট নবাব দিয়ে কিছু হচ্ছে না, নিজেরাই এবার তারা এই বিভিন্ন জায়গা দখল করে তাদের প্রয়োজনীয় যে রেভিনিউ সেটা জেনারেট করবে, এবং এই সূত্রে কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট ওরা দখল করে নিয়েছিল, নট ফর রুলিং, জাস্ট ফর দেয়ার প্রফিট, তাই না? কি বলছে এবার যে দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ট্রান্সফার ফ্রম আ ট্রেডিং কোম্পানি টু a territorial colonial power. The arrival of new steam technology in the early 19th century also aided this process. Till then, it would take anywhere between 6 and 8 months to travel to India by sea. এবার দেখো, এবার আস্তে আস্তে সেই সময় বিজ্ঞানও উন্নতি করছে। কি উন্নতি হলো না, তোমার ওই জলে জাহাজে করে আসতে যে সময়টা লাগতো তোমার 6 থেকে 8 মাস, সমুদ্রে আসতে সময় লাগতো, এবার যখন স্টিম টেকনোলজি হলো, যখন তোমার বাষ্প ইঞ্জিন এলো, সেটা মাত্র 3 সপ্তাহে তারা ব্রিটিশ থেকে ইন্ডিয়াতে আসতে পারতো। তাই এখানে অনেক ব্রিটিশ ফ্যামিলি এখানে আসলো, এখানকার কালচার, এখানকার ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে তারা এখানে বসবাস করতে শুরু করলো। সবাই কিন্তু এখান থেকে প্রফিট নিতে আসেনি, ইন্ডিয়ার ওয়েদার, ইন্ডিয়ার কালচার অনেকের ভালো লেগেছিলো, এখানে তারা থাকতেও এসেছিলো। বাই 1857 the company came to exercise direct rule over about 63% of territory and 17% of population of the Indian subcontinent. ঠিক আছে, combined with it indirect influence on the remaining territory and population of the country, the East India Company had virtually the whole of India under its control. কোম্পানি ভারতের 63% এলাকা এবং 78% জনগণকে কিন্তু তারা ডিরেক্ট শাসন করতে শুরু করেছিল। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 2 এখানেই শেষ করলাম। আমাদের চ্যাপ্টার 2 দুটি পার্ট হয়েছে। এইভাবে আমরা আমাদের এই ক্লাস 8-এর হিস্ট্রিটা কমপ্লিট করব। আর প্রত্যেকটা ভিডিও তোমরা একটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আমাদের এই RDCTC চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে।